দেখুন, গার্জেন যারা আছেন, সুখদেববাবু কিন্তু কিছু ভাষা এবং কিছু তথ্য দুই কিন্তু দিয়ে গেছে। সেটা আমরা সকলে যাতে পালন করতে পারি নিয়ম এবং নিষ্ঠা মেনে, সেটাই কিন্তু আমরা এই পরবর্তী জীবনে আমরা আমাদের যারা বাচ্চারা আছে এখানে আমরা সর্বদাই সচেষ্ট হব। আচ্ছা, এরপর আমরা চলে যাব স্বাস্থ্য বিষয়ক কিছু আলোচনায়। আজকে আমাদের এই সভায় উপস্থিত আছেন সকলের পরিচিত একজন মানুষ, ডক্টর সুদীপ্ত মুখার্জি মহাশয়। ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। প্রণাম। ঠাকুর মা স্বামীজি এবং বাবুরাম মহাজের চরণের প্রণাম এবং এখানে উপস্থিত মহারাজ এবং রামকৃষ্ণ মিশনের এখানে শিক্ষক শিক্ষিকা কর্মচারীবৃন্দ এবং এই কোচিং সেন্টারের যে গার্জেনরা এসছেন এবং মায়েরা এসছেন দেখবেন, তাদেরকে আমার প্রণাম জানিয়ে আমি দু একটা কথা বলবো, জনস্বাস্থ্যমূলক কথা বলবো, কারণ আমি একজন চিকিৎসক এবং সরকারের জনস্বাস্থ্যের সঙ্গেই আমি যুক্ত। দেখুন, জনস্বাস্থ্য আর জনশিক্ষা দুটো পাশাপাশি পরিপূরক। স্বাস্থ্য ঠিক না থাকলে কিন্তু, স্বাস্থ্য বলতে শুধু শরীরের স্বাস্থ্য নয়, স্বাস্থ্য বলতে শরীর এবং মন, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য দুটো ঠিক থাকলেই তবেই আমরা শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আবার শিক্ষাটাকে এগোতে পারলে তবে ওই দুটোকে ঠিকঠাক রাখা যাবে। তবে সেই কারণে স্বাস্থ্যটাকে আমাদের গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের পড়াশোনা করতে হবে। শারীরিকভাবে বলেন আমাদের 8 ঘন্টা ধরে পড়াশোনা করতে হবে। এই 8 ঘন্টা পড়াশোনা অবশ্যই করতে হবে এবং আরো যত বড় হব, মানে উঁচু ক্লাসে আমরা আস্তে আস্তে উঠবো, 9, 10, 11, 12, আরো পড়াশোনা করে দিতে আমাদের সময়টা বাড়াতে হবে। তার জন্য আমাদের একাগ্রতা হতে হবে, শারীরিক মানসিক সুস্থতা হতে হবে, সুস্থ হতে হবে। যাই হোক, বর্তমানে তো 2 বছর আমরা পৃথিবী এখন অসুস্থ, আস্তে আস্তে সুস্থতার দিকে এগোচ্ছি আমরা। পৃথিবী অসুস্থ বলতে আপনারা নিশ্চয়ই করোনার কথা বুঝতে পেরেছেন। আস্তে আস্তে নর্মাল হতে চলেছে। 2 বছর সব দিক থেকেই আমরা বাধা পেয়ে এসেছি, সেটা শিক্ষা, সেটা স্বাস্থ্য, সেটা কর্ম, সংস্কৃতি, সব দিক থেকে। কিন্তু কালের বিবর্তনে সেটা থেমে তো থাকবে না, আস্তে আস্তে এগিয়ে যাবে। এগিয়ে চলেওছে। আমরা করোনাকে জয় করেছি। জয় করতে গিয়ে কিন্তু বহু চিকিৎসক, নার্স, পুলিশ বন্ধু, সামাজিক কর্মী, তাদেরকে কিন্তু আমরা হারিয়েছি। সংখ্যাটা লাখের ওপরে। তাদেরকেও প্রণাম জানাই আমি। এই মহামারী থেকে আমরা রক্ষা পাবো বা রক্ষা পেয়েছি কতগুলো নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতি মেনেই। লাস্ট যে আমাদের 3য় ওয়েভ, যে ভ্যারিয়েন্টটা করোনার ওমিক্রন, ভুলে যাবেন না, আজকেই স্বাস্থ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জেনিভা থেকে বলেছে এটাই শেষ নয়। করোনা কিন্তু তার নতুন রূপে আবার আসতে পারে, তবে তার দাঁত নখ হয়তো কম হবে। আর সরকারের সাহায্যে আস্তে আস্তে ভ্যাকসিনেশন হচ্ছে। আমরা করোনার বিভিন্ন যে বিধিনিষেধ সেগুলো মানছি, সেগুলো যেন ভুলে না যাই, যেন মানি। মাস্ক পরিধান করি, সবাই জানেন, যাতে সামাজিক দূরত্ব, স্যানিটাইজার ব্যবহার করি, এটা কিন্তু গার্জেনদের মাথায় রাখতে হবে। আপনার বাচ্চাদের স্কুল খুলে গেছে, বাচ্চাদের স্কুল পাঠাচ্ছেন, এসেই তাদেরকে বলবেন জামা প্যান্টটা একটা জায়গায় পাত্রে ড্রপ করতে, একটা খুলে রাখতে বলবেন, সেখানে সাবান জল দিয়ে ধুয়ে রাখতে বলবেন, সেটা কেটে দেবেন। সেইটা যেন তারপরের দিন আর না পড়ে,
নতুন একটা কিছু পরাবেন, নতুন জামা পরাবেন। আর তারা যখন স্কুল থেকে বা টিউশনি থেকে বাড়ি ফিরবে, ভালো করে যেন সাবান দিয়ে হাতটা ধোয়, সাবান দিয়ে ভালো করে হাতটা ধোয়, মুখটা ধোয়, এটাকে মাথায় রাখবেন। তাদের জন্য নোক না থাকে, নোকের ভেতরে যে আমাদের ময়লাগুলো থাকে তার ভেতরে করোনার ভাইরাস বাসা বাঁধতে পারে, গিয়ে আমাদের সেটা নাকের ফুসফুসে যেতে পারে। সেই দিকটা বাচ্চাদের মায়েদেরকে খেয়াল রাখতে হবে, এগুলো আমাদের পক্ষে সম্ভব নয়। অর্থাৎ বাচ্চা যখন আপনার বাড়ি যাবে তাকে ওই হেলথ কনসাসটা আপনাকেই দিতে হবে এখনো, কারণ করোনা শেষ হয়ে যায়নি, আমরা এখনো বই বলবো না, বাকি আছে। এইটাকে মাথায় রাখতে হবে। স্যানিটাইজার খুব সহজে বাজারে পাওয়া যায়, বিভিন্ন সংস্থা থেকে দিচ্ছে, হাতে লাগিয়ে দিলাম, এটা কিন্তু সমাধান নয়। স্যানিটাইজার মানে হচ্ছে যাতে ওই যদি আমার হাতে করোনার জীবাণু লেগে থাকে সেটা যাতে নাকে বা মুখে আমার না যায়। কিন্তু বারবার বলছি মাস্কটা পরতে হবে, যাতে করোনার ভাইরাসটা ঢোকেই নাক দিয়ে, নাকেতেই তার গিয়ে নেজোফ্যারিংসে তার জন্মগ্রহণ করে তাকে ফুসফুসে যায়। সেইখানটা যদি আমরা বন্ধ করতে পারি তাহলে আমরা আটকে দিতে পারি। প্রচুর করোনার সঙ্গে লড়াই করেছে, ফ্রন্ট সাইড থেকে লড়াই করেছে বহু ডাক্তার নার্স, আজও করোনা হয়নি, শুধু একটাই মাস্কটা ব্যবহার করুন। এটার দিকটা আমরা খেয়াল রাখবেন। আর আপনারা জনস্বাস্থ্য দিক থেকে বলবো, আমরা 2030-এর মধ্যে ভারতবর্ষ থেকে যক্ষা রোগকে একবারে সরিয়ে ফেলবো। যক্ষা মানে আগে রাজরোগ যেটা বলতো, যেটা টিবি বলে, গোদা বাংলা টিবি বলে, সেটা সরিয়ে ফেলবো আমরা ভারতবর্ষ থেকে। এটা রাজ্য কেন্দ্রীয় সরকার থেকে এটাকে বদ্ধপরিকর। তার জন্য বাচ্চাদেরকে যদি কোনো সময় দেখেন একটু খুসখুসে জ্বর হচ্ছে, একটু সন্ধ্যাবেলা কাশি হচ্ছে, বাচ্চার ওয়েটটা কম হচ্ছে, আমরা কিন্তু চিকিৎসকের সম্পর্ক হবে, হাসপাতালে যোগাযোগ করবেন, বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবেন, ডাক্তারবাবুদেরকে বলবেন। কারণ টিবি কিন্তু প্রচুর এখনো আছে আমাদের মধ্যে, এবং সেটা 2025-30-এর মধ্যে ভারতবর্ষ থেকে কিন্তু আমরা ইরাডিকেশন করব। এটা আমাদের বদ্ধপরিকর। যেভাবে পোলিওকে কিন্তু করতে পেরেছি, বারবার পোলিও বুথ ক্যাম্প করে বাচ্চাদেরকে পোলিও খাইয়ে খাইয়ে পোলিও আজ কিন্তু প্রায়, আমি ইরাডিকেশন কথাটা বলবো না, মানে নির্মূল হয়ে গেছে, ভারতবর্ষ থেকে চলে গেছে এটা বলবো না, নাহলে আবার খুব রিসেন্ট একটা পোলিওর ভ্যাকসিনেশন ডেট আছে। কিন্তু বহু ক্ষেত্রে কিন্তু আমাদের 5-6-7 বছরের মধ্যে কিন্তু পোলিও আর ভারতবর্ষে একটিও কেস নেই। এইভাবে প্রতিটা রোগকে আমরা ইরাডিকেশন করব। এ তো গেল রোগের ব্যাপারে। সকালবেলা উঠে দাঁত মাজা, রাত্রে শোয়ার আগে দাঁত মাজা, এগুলো তো আপনারা জানেন। তাহলে আমরা মাথায় থাকবে করোনাটা ফার্স্ট প্রায়োরিটি, সেই দিকে খেয়াল রাখার। কোনো সময় জ্বর, সর্দি, কাশির মতো যদি কোনো সমস্যা আছে, উপসর্গ আছে, আপনারা কিন্তু স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করবেন, ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করবেন। এখানে কোচিং সেন্টারের মাস্টারমশাই স্যারেদেরকে, দিদিমণিদেরকে বলবেন, তারা নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবেন। ভয় পাবেন না, করোনা জয়ী হবে না, জয়ী হব আমরা মানুষরাই। আর শিক্ষা নিয়ে এখানে এসে শিক্ষা সম্বন্ধে একটি মাত্র গল্প বলে আমি শেষ করব। আমিও কিন্তু এই 8 ফুট রামকৃষ্ণ মিশনে কোচিং এ ছাত্র ছিলাম, তখন আমাদের ক্লাস তো সারালে হবে। তা সেই সারদ ভবনে আমি ক্লাস করতাম ছোটবেলায়। তখন আমাদের এই পর্যন্ত পড়ানো হতো, পড়তাম, কাজ করতাম, প্রচুর গাছ থাকতো, জল দিতাম, সবই করতাম। পড়াশোনার সাথে সেই কাজগুলো কিন্তু আশ্রমে করতাম আমরা। এর মধ্যে একটা গল্প জাস্ট কালকে ইউটিউবে পেয়েছি, এখন তো ফোনের ইউটিউব আর ফেসবুক আছে, ইউটিউবে পেয়েছি গল্পটা, তো অনেকেই পেয়েছে। জাস্ট গল্পটা বলেই আমি আমার বক্তব্য শেষ করি। জঙ্গলের রাজা হচ্ছে বাঘ, জানেন। তা রাজামশাই হঠাৎ করে ঢাক ঢোক পিটিয়ে জঙ্গল, নদী, পাহাড়
তার যে রাজত্বের মধ্যে আর কি, সবাই যে ঘোষণা করে দিলেন যে আমার রাজ্যে একটিও সন্তান যেন নিরক্ষর না থাকে, সবাই শিক্ষা যেন পায়। অতএব কাল থেকে পাঠশালা শুরু, সকল বাচ্চাদের নিয়ে কালকে পাঠশালায় হাজির হতে হবে। রাজার হুকুম, জঙ্গল নদী থেকে হাতির বাচ্চা, বাঁদরের বাচ্চা, জিরাফের বাচ্চা, ছোট মাছ, গন্ডার, হরিণ, সকলের বাচ্চা এই পাঠশালায় গিয়ে একবারে সুন্দরভাবে শিক্ষা নিতে শুরু করবে, মানে সর্বশিক্ষা অভিযানের মতো। বাঘের স্কুল, রাজার স্কুল, ভালোভাবেই পড়াশোনা চলছে। তা এখন আমাদের সময় যেমন হাফ ইয়ারলি অ্যানুয়ালি হয়, এখন তো সেমিস্টারে পড়া হয় 3 মাস ছাড়া ছাড়া। প্রথম পরীক্ষাতেই দেখা গেল একমাত্র বাঁদরের বাচ্চা পাস করেছে, তাদের সব ফেল। হাতিও ফেল, গন্ডারের বাচ্চা ফেল, মাছের বাচ্চা ফেল, সবার বাচ্চা ফেল, বাঁদরের বাচ্চা পাস। হাতি তো প্রচন্ড রেগে গেল, আমি জঙ্গলে একটা শক্তিমান পালোয়ান জীব, তা আমার বাচ্চা ফেল। আর ওই রোগা পেটটা বাঁদরের বাচ্চাটা লাফালাফি করে ঝাপাঝাপি করে ও পাস। সে সোজা গিয়ে শিক্ষকের কাছে গেছে নালিশ করতে, কেন আমার বাচ্চা ফেল? কিসে ফেল? না, আপনার বাচ্চা গাছে চড়ায় ফেল। সবেতে পাস, গাছে চড়ায় ফেল করেছে। অন্যান্য জিরাফ, গন্ডার, তাদের বাবাও গেছে, সব ওই গাছে চড়াতে ফেল, আর বিভিন্ন জন বিভিন্ন রকম তাদের ক্রিয়াতে ফেল। তা হাতি বলল, আমার ছেলেকে টপার করতেই হবে, ফার্স্ট করতেই হবে। আমি বাঘের পরই আমার শক্তি কম নাকি? তা সে কি করলো, তার বাচ্চাকে 4টে মাস্টার দিয়ে দিল, তোকে গাছে ফার্স্ট উঠতেই হবে। 4টে মাস্টার দিল, আরো খুঁজে খুঁজে আরো মাস্টার জোগাড় করলো। তারপরে সেকেন্ড হাফের পরীক্ষা হলো, দেখা গেল তাতেও হাতির বাচ্চা ফেল, বাঁদর বাচ্চা ফার্স্ট। বড় একটা সোনার মেডেল রাজামশাই বাঘ পরিয়ে দিল, সে তো ফিরিং ফিরিং করে গাছে লাফায়। আর সকল বাচ্চাকে নিয়ে সকলের মা বাবা তাদের ভিড়তে জঙ্গলে, আর যে যার পাচ্ছে ফিরে দামালাম দামালাম করে দিচ্ছে। সেই সময় জঙ্গলে একটা পুরো শিয়াল ছিল, শিয়াল। সে বলছে, তোমাদের বাচ্চাগুলোকে মারছো কেন এইভাবে? এইটুকু বাচ্চাগুলোকে কেন মারবো না? এত 1 বছর ধরে পড়াশোনা করলাম, এত টাকা খরচা করলাম, সবাই একটা গাছে উঠতে পারে না? হ্যাঁ, বাঁদরের বাচ্চাটা উঠে গেল, সে সোনার মেডেল গেল রাজার কাছ থেকে। থামো বাবা, থামো থামো, তোমরা গাছে উঠতে পেরেছ? হাতি বললো, আমি গাছে কি করবো না? আমাকে তো আমার মা বাবা তো ওই গাছে ওটা শিক্ষায় স্কুলে ভর্তি করেনি, আমি তো নিরক্ষর, আমি তো ফেল, কারণ আমি তো কোনদিন গাছে ওঠার স্কুলেই যাইনি। তোমাকে তো ভগবান গাছে ওঠার জন্য দেয়নি, তোমাকে দিয়েছে একটা শক্তমুক্ত পৃষ্ঠ সুর। তুমি গাছটাকে ভালো করে জাপটে ধরে ভালো করে ঝাঁকাবে, দেখবে ঝরঝর করে সুন্দর ওপর থেকে সুমিষ্ট ফল করছে, তুমি সেটা খাবে, তুমি গাছে উঠতে যাবে না। জিরাফকে বলছে, তুমি তোমার বাচ্চাকে মারছো কেন? তোমার তো এত বড় একটা গলা, তুমি গলা বাড়িয়ে গাছের ওই দূর প্রান্তে সুমিষ্ট ফলটাকে তুমি খাবে, তুমি গাছে উঠতে যাবে কেন? মাছকে বললো, কোন মাছ, তুমি তোমার বাচ্চাকে মারছো? ও তো 2 দিন পর ছটপট করতে করতে মরে যাবে, ও জলেতেই তো বাস। তুমি ওকে সাঁতার শেখাও, দেখবে একদিন নদী থেকে সাঁতার শিখতে শিখতে সে সমুদ্রে পৌঁছে গেছে। 7 সমুদ্র 13 নদী পার করে তোমার হাতে সেই মেডেল এনে দেবে। তুমি ওকে সাঁতার শেখাও, একদম যাবে না তোমরা ওই রাজামশাই ওই পাঠশালায়। গল্পটা হচ্ছে এইটা
গল্পটা মানে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, অবশ্যই বুঝতে পেরেছেন। যে যেটা তাকে সেটা হতে দেবে। সবাই অঙ্কে 100-100, বিজ্ঞানে 100-100, এখন তো হয়েছে সবাই দিয়ে 100-100, 95-99, নাহলে মানুষই হয় না। এটা করতে যাবেন না। আগে দেখবেন আমরা সন্তান, একটা তো মিনিমাম এডুকেশনের প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু দেখবেন আমরা সন্তান কোনটাতে ইন্টারেস্ট, যে সাঁতারে ইন্টারেস্ট তাকে সাঁতারটা ইন্টারেস্ট তাকে গ্রো করান, খেলাধুলায় ইন্টারেস্ট তাকে খেলাধুলাতে ইন্টারেস্ট গ্রো করান। দেখুন সেই খেলাধুলার কোন ডিপার্টমেন্টটায় বেশি ইন্টারেস্ট, খেলাধুলা করান, তাকে যোগব্যায়াম শেখান, প্রাণায়াম শেখান। তাকে শুধু ওই বই মুখে মুখস্থ করে প্রচুর নম্বর পেতে হবে, না পেলেই তোর দোষ আর তোর মাস্টারের দোষ, এটাকে আপনারা ভুলে যান। শিক্ষা মানে বিবেকানন্দ যা বলে গেছে শিক্ষা সম্বন্ধে, ওই 100-100-190-95টা শিক্ষা নয়। তাহলে বিবেকানন্দের যদি মার্কশিট দেখেন আপনারাই ঘাবড়ে যাবেন, অথচ সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে চলে গেছে। ওর থেকে অনেক বড় বড়, তিনি নাকি স্কুলে পড়াতেই পারতেন না বলে তার ছাত্ররা কমপ্লেন করেছিল। তাহলে বিবেকানন্দ 4টে দেয়ালের মধ্যে তো মানুষ নয়, ওনার দেয়ালটা তো সারা পৃথিবী দেওয়া। ওনাকে স্কুলে, একটা স্কুলে উনি হেডমাস্টার মশাই ছিলেন, উনি পড়াতে পারতেন না বলেই ছাত্ররা কমপ্লেন করেছিলেন, চাকরি চলে গিয়েছিল বিবেকানন্দ। কারণ কি জানেন? ওনার উপর আশীর্বাদ ছিল ঠাকুরের। ওই 4টে দেয়ালের মধ্যে স্বামীজি তো নয়, স্বামীজির দেয়াল হচ্ছে কোন দেয়ালই নেই, ইনফিনিটি, মানে অসীম, যার কোন সীমা নেই, সারা পৃথিবীতে বিবেকানন্দময়। তাই তিনি ওই 4 দেয়ালে শিক্ষকতা করেন। তেমনি আপনার বাচ্চার মধ্যে যে পার্টস আছে, যে আগুন আছে, খুঁজে বার করুন কিসে আগুন। খেলাধুলা আগুন হলে খেলাধুলার দিকে এগিয়ে দিন, সাঁতারে হলে সাঁতার দিকে এগিয়ে দিন, অভিনয় হলে অভিনয় এগিয়ে দিন, নাটক হলে নাটকে এগিয়ে দিন। সেটাই প্রপার শিক্ষা। শিক্ষা মানে শুধু অঙ্কে 100-100, বিজ্ঞানে 190-95। এখন সব এরকম ক্রিকেটের কোড বোর্ড, যেমন কোড হবে 100-র মধ্যে এত নাম্বার, এত রান, এতগুলো কোর্স, এত রান। এখন তো বাচ্চারা সেরা নাম্বার পায়, আমরা লজ্জায় মাথা হেট হয়ে যায়, কি নাম্বার পাচ্ছে আমার ছেলে। জীবনে আমি স্বপ্নও কল্পনা করতে পারি না। আর শিক্ষাটা হতে হবে ওই নাম্বার ভিত্তিক নয়, যেটা আমি আবার বলতে চাই। শিক্ষাটা হতে হবে অন্তরে। আর বাচ্চা যাদের আছে প্রত্যেককে একটু করে অন্তত প্রথমে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট তারা তো খেলাধুলা করবে, একটু ধ্যান আসনে বসান, ধ্যান করা শেখান, অভ্যেস, প্রাণায়াম। সেটা প্রাণায়ামটা আমি অন্যান্য যে পদ্ধতি প্রাণায়ামের কথা পরে বলেছি। ধ্যান আসুন, একাগ্রতা, ঈশ্বর চিন্তা। এখানে যে আমাদের ভুল মধ্যে মনটাকে স্থাপনা করে ধ্যান করতে বলুন, পারবে না প্রথম, খেলার দিকে মনটা চলে যাবে। অভ্যেস করতে 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 কিন্তু এই কুটস্থে আমাদের কিন্তু মনটাকে নিয়ে আসতে হবে। এই ধ্যান যদি কেউ করতে পারে, প্র্যাকটিস যদি করতে পারে, তার প্রতি পড়াশোনাটা খুব সহজ হয়ে যাবে। এটা কিন্তু আমি কথা দিচ্ছি, বিবেকানন্দের রাজ্যকে বলা আছে। এটা কিন্তু বিবেকানন্দের বাণী রচনা আপনারা তো পড়বেন, বাচ্চাটা আরো বড় হলে পড়বে। রাজ্যকে কি বলা আছে সেটা বাচ্চারা যখন আরেকটু বড় হবে তখন পড়াবেন। কুটস্থে মনটা দিয়ে যদি ধ্যানে কেউ বসে থাকে না, তার পড়াশোনা যেটা 10 ঘন্টা লাগতো সেটা 3 ঘন্টাতে হয়ে যাবে। শিক্ষাটা এইখানটাকে ভাবতে বলছি গার্জেনদেরকে, যারা এখানে উপস্থিত হয়েছে। বাচ্চাকে পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, নাম্বার পেতে হবে, পেতে হবে। একদিনের জন্য করবেন না, পড়তে হবে, মানুষ হতে হবে, মানুষ হতে হবে। বারবার এই কথাটাই বলবেন। আমি এইটুকু বলে প্রণাম জানিয়ে সকলকে আবার প্রমাণ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। অসাধারণ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। সবাই সবার ভালো লাগলো তো? একটু গল্প টান বলে তবে ভালো হয়, বোরিং লেকচারে ভালো লাগে, তাই না? হ্যাঁ, আচ্ছা, সুদীপ্ত বাবুকে অনেক ধন্যবাদ। আমরা চাইবো আমাদের সাথে যে সম্পর্ক আজকে স্থাপিত হয়েছে, এই সম্পর্ক যেন চিরস্থায়ী হয়। ওনাকে পরেও আমরা চাইবো উনি আসুন, আমাদের বাচ্চাদের উনি সেবা করুন।
এবং আপনারাও যাতে ওনার সংস্পর্শে এসে এই যে কথাগুলো বললেন, এত অমৃত বাণী, এগুলো যেন আপনারাও নিজেদের জীবনে কাজে লাগান। এবারে আজকে আমার পক্ষে খুব 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 আনন্দের আরেকটা বিষয় হলো আমাদের মহারাজ শ্রী বৎসানন্দজি, আমাদের প্রিয় তাপস মহারাজকে আমরা পেয়েছি অযাচিত ভাবে। আমি এত আনন্দ হয়েছি, এরকম সাধুরা এলে আমাদের সত্যি খুব ভালো লাগে। আজকে এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান, আপনারা কত সবাই এসেছেন প্রায়, এই যে আমাদের পক্ষে কি আনন্দের তার বলার অপেক্ষা রাখে না। তো মহারাজ আপনারা জানেন, উনি আমাদের যে সারদা ভবন আছে ডিসপেন্সারি, সেই দাতব্য চিকিৎসালয়, সেখানকার উনি ইনচার্জ। তো মহারাজ এসেছেন, আপনাদের একটু স্বাস্থ্য সম্পর্কে কিছু কথা মহারাজের কাছ থেকে আমি শুনে নিতে চাইছি। মহারাজকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এবং আমাদের অনেক ডাক্তারবাবু ওখানে আসেন নতুন নতুন। মহারাজ খুব চেষ্টা করছেন যাতে স্বাস্থ্য পরিকাঠামো আমাদের যতটা গরিব মানুষকে সেবা দেওয়া যায় সেই জন্য। তো মহারাজ কিছু বলবেন, আপনারা একটু মন দিয়ে শুনুন। নমস্কার। আটপুর শ্রীরামকৃষ্ণ মঠের পক্ষ থেকে যে অনেকগুলো কাজকর্ম করা হয় আটপুর রামকৃষ্ণ মঠে, এইটা হচ্ছে এই যে আপনারা যে এসছেন এখানে, এই যে বিল্ডিং এ যেসব কাজকর্ম হয় বাচ্চাদের, এটা একটা খুব বড় কাজ। এই ধরনের কাজ আমি প্রায় 6-7 বছর করেছি। এই বাচ্চাদের কাজ, বাচ্চাদেরকে নিয়ে আমি যেখানে ছিলাম সেখানে আরেকটু বড়। তা এইসব কাজ আমি খানিকটা করেছি, তা আমার খানিকটা অভিজ্ঞতা আছে। তা আজকে ডাক্তারবাবু যা বললেন, মহারাজ যা বললেন, বা আরো আপনারা জানেন, বাচ্চাদের এখানে যে তাদেরকে শেখানো হয় যা যা জিনিস, তার মধ্যে একটা হচ্ছে শরীর স্বাস্থ্য বিষয়ক ব্যাপারটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বাচ্চারা অনেক রকম সুবিধা তারা পায়। আপনারাও জানেন যে এখানে বাচ্চারা পায় বলেই আপনাদের বাচ্চা যা ছেলে মেয়ে আপনাদের যারা যারা আছে তাদেরকে এখানে পাচ্ছে বলে, না পেলে আপনারা পাঠাতেন না। তাই এখানে যে বাচ্চাদের দেখাশোনা করে তাদের যে পড়াশুনো করানো, তাদের স্বাস্থ্য ঠিকঠাক রাখা, তাদের মন বুদ্ধি যাতে একটু উন্নত হয় তার চেষ্টা করা, রামকৃষ্ণ মঠের, আটপুর রামকৃষ্ণ মঠের এই যে গ্যাপ গদাধর অভ্যুদয় প্রকল্প যেটা এখানে চলছে, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা এখানে চলছে। তা আমার বক্তব্য হচ্ছে, শরীর স্বাস্থ্য বিষয়ক যেটা বললাম, আমাদের মেডিকেল যেখানে আছে আপনারা সবাই জানেন, আপনারা অনেকেই যান ওখানে। ওখানে এরকম দেয়ালের লিস্ট টাঙানো আছে, বড় একটা ফ্লেক্স ব্যানার বা কাপড়ের লিস্ট টাঙানো আছে, ওখানে সমস্ত ডাক্তারের নাম বসানো আছে। আপনারা যারা পুরনো জানেন, প্রায় তো জান আপনারা। এবারে আমাদের একটা বড় চেষ্টা হচ্ছে ওখানে এলোপ্যাথি ডাক্তারদের আনা। এলোপ্যাথি ডাক্তার আমাদের ছিল না, তাই এলোপ্যাথি ডাক্তারদের আমরা আনছি। কারণ ওখানে যে ডাক্তাররা আছেন, দাঁতের ডাক্তার, চোখের ডাক্তার, হোমিওপ্যাথি, আপনারা প্রায় সবাই জানেন, তারা যেরকম আছেন, যেরকম চিকিৎসা চলছে, কিন্তু এলোপ্যাথি ডাক্তার আমাদের ওখানে প্রায় ছিল না। তাই এইবার আমরা সব এলোপ্যাথি ডাক্তারদের বসাচ্ছি, তারাও বিনা পয়সায় চিকিৎসা দেবেন এবং কোনো কোনো সময় তারা সেখান থেকে ওষুধ, মানে আমরা ওষুধও দেব। তা এইবার সামনের বৃহস্পতিবার যেটা ঘোষণা, সেটা মন দিয়ে শুনুন। সামনের বৃহস্পতিবার মানে এলোপ্যাথি ডাক্তাররা আসছেন তো একের পর এক, তা আমরা চেষ্টা করছি, যেহেতু আপনারা একসঙ্গে সবাই আসতে পারেন না, পাওয়া যায় না, আজকে পাওয়া গেছে বলেই আজকে আপনাদের কাছে এটা বলে দেওয়ার দরকার ছিল বলে মনে করেছি, তাই আজকে বলে দেওয়া হচ্ছে। ওখানে যে এলোপ্যাথি ডাক্তাররা বসা শুরু করে দিয়েছেন এই গত সোমবার থেকে। প্রতি মাসের প্রথম সোমবার, ইংরাজি, আমি যা বলবো সব ইংরাজি মাস, বাংলা মাস নয়, প্রতি মাসের প্রথম সোমবার ওখানে বসবেন ডাক্তার সুপ্রিম সাধুকা। এই যে 3টে লিস্ট দেখছেন, এই 3টে লিস্ট এখানে লাগিয়ে দেওয়া, আমাদের মেডিকেল ওখানেও লাগিয়ে দেওয়া আছে, এখানেও লাগিয়ে দেওয়া, যাতে আপনারা যখন আসবেন এখানে দেখতে পাবেন। শুধু আপনারা শুনলেন তাই নয়, আপনারা আপনাদের আশেপাশে যারা আছে প্রতিবেশী, তাদেরকেও বলে দেবেন
কারণ এই উদ্দেশ্যটা অত্যন্ত মহৎ। আমরা চেষ্টা করছি এই গ্রামের মানুষদের মানে গ্রাম মানে আশেপাশে যারা আছেন, রামকৃষ্ণ মঠের সঙ্গে যারা যুক্ত বা যুক্ত নন, যারা আশেপাশে রয়েছেন, আমাদের লক্ষ্যই হচ্ছে কিভাবে গ্রামগুলোকে বা আপনাদের এই চারিদিকের এরিয়াটাকে কি করে উন্নত করা যায়, কিভাবে এই শিক্ষা দিয়ে যেগুলো এখানে পড়ানো হচ্ছে বাচ্চাদের, আপনাদের এই মেডিকেল সার্ভিস দিয়ে, চিকিৎসা দিয়ে, পড়াশুনো করিয়ে, তারপরে এখানে কম্বল দেওয়া হয়, অনেক কিছু রিলিফ চলে, বিভিন্ন রকম কাজকর্ম দিয়ে যাতে এরিয়ার মানুষদের উন্নত করা যায়, তাই জন্য আমরা সব রকম ভাবে চেষ্টা করছি। তো এবারে মন দিয়ে শুনুন ডাক্তাররা কে কে আছেন। প্রথমে বলি, আপনারা কিন্তু চিকিৎসা পাবেন একেবারেই বিনা পয়সা। 10 টাকা দিয়ে টিকিট করতে হয়, সেটা কোনো টিকিটই নয়। আপনারা বাইরে গেলে ডাক্তারদের 300, এক একজনের ডাক্তারদের এক একজনের ফিজ হচ্ছে 3 থেকে 400 টাকা, আরো বেশি হতে পারে। সেখানে আপনারা একেবারেই বিনা পয়সা পাচ্ছেন। এবং এখন আমরা যারা রোগীরা আসবেন তাদেরকে ওষুধ দেওয়ার ব্যবস্থাও করছি, ভালো ভালো ওষুধ। এই 3 জনের নাম আমি পড়বো, আপনারা মন দিয়ে শুনবেন, এবং তারা কি ডাক্তার, কবে বসবেন সেটা মন দিয়ে শুনবেন। ডাক্তার সুপ্রিম সাধু খা, ইনি এলোপ্যাথি, এবং উনি বিশেষ করে দেখেন সুগার রোগী, ডায়াবেটিস আর থাইরয়েড, যেটা গলায় হয়, লোকে মোটা হয়ে যায় না থাইরয়েডের জন্য, যাদের আছে তারা জানেন। আর সুগারটা এখন ঘরে ঘরে ডায়াবেটিসের উনি ডাক্তার, থাইরয়েডেরও ডাক্তার। উনি বসেন প্রতি মাসের, ইংরেজি মাসের প্রথম সোমবার, যেমন এই গত সোমবার এসে উনি বসেছেন। ইনি প্রতি মাসের প্রথম সোমবার বসবেন। আর যেটা বিশেষ ক্যাম্প আমাদের হবে সামনের বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার আজকে, সামনের বৃহস্পতিবার 2 জন ডাক্তার একসঙ্গে বসবেন, তারা স্বামী স্ত্রী। একজন ডাক্তার হচ্ছেন অর্ণব দত্ত, তিনি চামড়ার রোগের বিশেষজ্ঞ। চামড়ায় হয় না কোচ, বাচ্চাদের, বুড়োদের, সকলকেই বলছি, যাদেরই এরকম রোগ হবে ঘরে যদি থেকে থাকে, তাহলে সামনের বৃহস্পতিবার সকাল 10টা না, আপনারা যাবেন 9টার সময়, 10টার সময় ডাক্তারবাবু আসবেন। 9টার সময় গিয়ে টিকিট করতে হবে, একটু আগে যাবে, কারণ ভিড় হবে। অনেকেই ফোন করে সেটা জেনে নেওয়ার পরে। চামড়ার রোগের উনি হচ্ছেন স্পেশালিস্ট, বিশেষজ্ঞ। উনি কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ আর হাসপাতাল যেটা আছে, যেটা আপনারা জানেন, দেখেছেন গিয়ে, ওখানে উনি চিকিৎসা করেন, খুব বড় ডাক্তার। চর্মরোগ বিশেষজ্ঞ, স্কিন স্পেশালিস্ট ডাক্তার অর্ণব দত্ত, সামনের বৃহস্পতিবার সকাল 10টায় বসবেন। আর একজন হচ্ছেন ডাক্তার সম্প্রীতি সাধুকা, ওনারই স্ত্রী, উনি হচ্ছেন এমডি, খুব বড় ডাক্তার, এলোপ্যাথি, যাবতীয় রোগ উনি চিকিৎসা করেন, বিশেষ করে স্ত্রী রোগ, মহিলাদের। উনি মহিলা কিন্তু। আবার শুনে রাখুন, সম্প্রীতি সাধুকা, উনি মহিলা ডাক্তার, উনিও বসবেন। ওই আগের যে ডাক্তার নাম বললাম তারই স্ত্রী, 2 জন স্বামী স্ত্রী একসঙ্গে বসবেন। উনি চামড়ার রোগ, ইনি হচ্ছেন এমডি, জেনারেল ফিজিশিয়ান, মানে সব রকম এলোপ্যাথি চিকিৎসা করেন, আর বিশেষ করে মহিলাদের রোগগুলো বেশি দেয়। আপনারা সবাই বুঝতে পেরেছেন কি বলেছি? তাহলে সামনের বৃহস্পতিবার সকাল 10টায় তারা আসবেন। যারা দেখাতে চান সকাল 9টার মধ্যে যাবেন, টিকিট করবেন। আর আশেপাশে যারা থাকেন আপনাদের পাড়া প্রতিবেশী বলে দেবেন, কারণ এই সমস্ত ঘোষণা হচ্ছে আপনাদের জন্য। বিনা পয়সায় চিকিৎসা দেওয়া আমাদের লক্ষ্য, ওষুধ দেওয়া আমাদের লক্ষ্য, সব মিলিয়ে আপনাদের যাতে শরীর স্বাস্থ্য, মন, বুদ্ধি উন্নত হয়, তার জন্য এই রামকৃষ্ণ মঠের এই যে এখানে যেটা চলছে বাচ্চাদের প্রোগ্রাম সারা বছর ধরে, এটাও সেই লক্ষ্যেই চলছে, আর আমাদের সেই লক্ষ্যেই এইটা করা হচ্ছে। ঠিক আছে, নমস্কার। মহারাজকে অসংখ্য ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ। আবার চাইবো মহারাজ মাঝে মধ্যে এরকম করে এসে আমাদের অবাক করে দিন। তো সবাই এগুলো একটু মাথায় রাখবেন, এই ডেটগুলো। এবারে পরবর্তী অনুষ্ঠানের জন্য আমি আমাদের সুকুমার স্যারের কাছে চলে যাচ্ছি। চলছে আমাদের এই আলোচনা সভা। তো আলোচনা সভার মাধ্যমেই আমাদের যা কিছু বাচ্চাদের সম্পর্কে আমাদের সেগুলো কিন্তু এই আলোচনার মাধ্যমেই কিন্তু আমাদের এখান থেকে শিখতে হবে। আপনাদেরও
একটা আলোচনার জায়গা আছে আমাদের এখানে। যদি কেউ কিছু বলতে চান, আপনারাও কিন্তু আপনাদের ভালো মন্দ এবং বাচ্চার সম্পর্কে আলোচনা একটু করবেন। যে যে অভিভাবক বা অভিভাবিকা আপনারা আছেন এখানে, যদি কিছু বলতে চান আপনাদেরও সামনে সেটা যাওয়া হবে। আচ্ছা, এই আলোচনা আমাদের সংক্ষেপেই মানে কম বেশি সমস্ত শিক্ষকরাই রাখবেন, মহারাজ সেটা সকলকেই বলেছেন। সেই জন্য আমরা 2-1 মিনিট করে আমরা সকলের কাছ থেকেই কিন্তু আমরা চেয়ে দেব, আপনারা একটু ধৈর্য ধরে কিন্তু বসবেন। কারণ আমাদের এই যে আলোচনা, এই আলোচনার মাধ্যমেই কিন্তু ভালো মন্দ সবকিছুটা কিন্তু উঠে আসবে। আপনারাও বলবেন, আমরাও বলবো, সব নিয়েই কিন্তু আমাদের বাড়ির যারা শিশুরা আছে তারা কিন্তু সঠিক জিনিসটাই কিন্তু পাবে। এটা আপনাদের যে শুধু বকেই যাচ্ছে, এই বকার মধ্যেই কিন্তু ভালো মন্দ সবকিছু কিন্তু লুকিয়ে আছে, সেটা কিন্তু আপনাদের কান দিয়ে শুনে মন দিয়ে কিন্তু অনুভব করতে হবে। তাহলে শুধু এই বসে বসে কিছু গার্জেনকে লক্ষ্য করছি যারা হাসছেন, গল্প করছেন, আপনিও বুঝুন। কারণ আজকে আপনার ছেলে এখানে এসেছে বলেই আপনি কিন্তু এখানে এসেছেন, সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে এটাকে আলোচনার মাধ্যমেই কিন্তু সবকিছু আদান প্রদান হবে, সেটাও খেয়াল রাখতে হবে। একটু ধৈর্য ধরে বসুন, 1 মিনিট 2 মিনিট করে সবাই বলবে, বেশি সময় দেবে না। তো আমরা পরের জন আমাদের শিক্ষিকা পম্পা ভট্টাচার্যকে 2-1 কথা সবাইকে বলছি সংক্ষেপে 1 মিনিটের মধ্যে, যদি 1 মিনিট 2 মিনিট মধ্যে হয় 2 মিনিটের মধ্যে কিন্তু সমাপ্ত করবে। ঠাকুর মা স্বামীজি এবং ঠাকুর মা স্বামীজি এবং প্রেমানন্দ মহারাজের চরণে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই এবং মঞ্চে উপবিষ্ট মহারাজকে প্রণাম জানাই এবং এখানে উপস্থিত আমার সহকর্মী অর্থাৎ শিক্ষক শিক্ষিকা এবং উপস্থিত অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দাকে যথা সম্মান জানিয়ে আমি 2-4 কথা বলছি। কারণ আগে বাপন বাবু, সুখদেব স্যার এবং সুদীপ্ত ডাক্তারবাবু গল্প বলেছেন এবং তাদের অসাধারণ বক্তৃতা আপনারা শুনেছেন। এখানে আমার সেরকম কিছু বলার নেই, তবুও 2-4 কথা বলছি। তা আমার একটু কিন্তু গার্জেনদের বিরুদ্ধে অভিযোগই আছে বলতে পারেন। এই যে করোনা পরিস্থিতির মধ্যে আমরা যা চলছি, কিন্তু দেখছি বেশিরভাগ গার্জেনই কিন্তু মানে ছেলে মেয়েদের পড়াশোনা সম্পর্কে সচেতন নয়। তারা ভাবছে যে স্কুলে তো পাস করে যাচ্ছে, তারপরে এই মাঠ থেকে অ্যাক্টিভিটিটা যেগুলো বাড়িতে দেওয়া হচ্ছে, বেশিরভাগ ওই যেখানে পড়তে যাচ্ছে তারাই করে দিচ্ছে, হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আসলে কিন্তু তারা কিছুই শিখতে পারছে না, বা আমরাও এতদিন ক্লাস করতে পারিনি। ওটা মহারাজ খুব চেষ্টা করে আবার নতুনভাবে ক্লাস শুরু করেছেন। তো সেই জন্য আমরা কি বললাম, তো প্রচুর পিছিয়ে গেছে ছেলেমেয়েরা। ক্লাস 2-এ পড়ছে ছেলেমেয়েরা, অ আ ক খ এবিসিডি একে জন্মই ঠিকভাবে পারছে না। তাহলে আমরা কিভাবে পড়াবো? ধরুন 2-এর যে সিলেবাসটা, সেটা যে আমরা পড়াবো, ধরুন তাদের প্রশ্ন উত্তর পড়াবো, বা তারা ঠিকভাবে রিডিংই পড়তে পারছে না, তাহলে এখানে কি ছেলে মেয়েদের প্রচন্ড ঘাটতি হয়ে গেছে, তাই না? আমরা তাদেরকে পড়াতে যে আমরা খুব মানে অসুবিধার সম্মুখীন হচ্ছি। তাহলে আমাদের কি চেষ্টা করতে হবে এই ঘাটতিটা পূরণ করবার? তার জন্য কিন্তু আপনারা নয়, আমরাও চেষ্টা করব, সবাই মিলে চেষ্টা করবো। দেখুন, আমরা তো সপ্তাহে মাত্র 4 ঘন্টা পাচ্ছি, বাকি টাইমটা কিন্তু আপনারাই পাচ্ছেন। আর এখন 3-4 দিন হলো স্কুল শুরু হয়েছে, সেখানেও শুধু পড়াশোনা না, পড়াশোনা খেলাধুলা সবকিছুই আছে। তাহলে এটা বেশি চেষ্টা করতে হবে কাদের? বাড়ির গার্জেনদের। কি করতে হবে না, তাদের অক্ষর চেনাতে হবে, তারপর একে চন্দ্র বলুন, রিডিং পড়ানো শেখাতে হবে। আপনারাও করাবেন, আমরাও করাবো, যাতে তাদের ওই ঘাটতিটা পূরণ করা যায়, তাই না? না হলে কিন্তু এই ঘাটতিটা থাকলে তারা কিন্তু এগোতে পারবে না, ঘাটতিটা থেকেই যাবে। তাই আমি আশা করব আমাদের ছেলেমেয়েরা, মানে এখানকার ছাত্রছাত্রীরা আমার সন্তান সমূহ, আপনারাও যেমন বাবা মা, তাহলে আমরা মানে টিচাররা এবং আপনারা বাবা মারা সবাই মিলে আসুন, আমরা চেষ্টা করি তারা যেন সমানভাবে এগিয়ে যেতে পারে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানেই শেষ করছি। আমাদের সকলের পক্ষ থেকেও এদিকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। তো পরের জন পুষ্পিতা ভর, 2-4 কথা উনিও বলবেন যে ছাত্র সম্পর্কে, ছাত্রী সম্পর্কে কি করতে, কিভাবে অবহিত হচ্ছেন সেই সম্পর্কে। না কিভাবে সেভ করতে, এটা ভিডিওটা অফ করে দিই, অফ করে দাও। এগুলো শেখাতে হবে যে বাবা মা এবং বড়দের তুই তোকারি না করে।
নখে করে দাঁতে করে নখ কাটছে, এইগুলো শেখাতে হবে। খাওয়ার আগে হাত ধোয়ানো, এগুলো দেখতে হবে। আর বিশেষ করে দেখতে হবে, অনেক সময় দেখেছি একটা জায়গায় খাবার রাখা আছে খোলা অবস্থায়, সেগুলো খাচ্ছে। এগুলোকে দেখতে হবে যেন না খায়, আর সেগুলো তো খোলা থাকে, খেলে তাদেরই শরীরের অসুবিধা হবে। এইগুলো একটু দেখবেন, পড়াশোনার দিকটা বেশি করে দেখবেন। কারণ বাচ্চারা এবিসিডি এখন শিখছে, অঙ্ক শিখছে, এগুলোকে না প্র্যাকটিস করে তারা কিছুই জানতে পারবে না। এগুলো রিডিং করা, তারপর হাতে লেখা করা, এগুলো একটু দেখবেন। এই বলেই আমার কথা শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। পরেই সংক্ষেপে বক্তব্য রাখবেন আমাদের শিক্ষা বিভাগের শিক্ষক সুশীল দাস মহাশয়। আমাকে এখান থেকে বলা হয়েছে জিস্ট বলার জন্য, খুব সংক্ষেপে বলবো। ঠাকুরমা, স্বামীজি ও বাবুরাম মহারাজের চরণে প্রণাম জানিয়ে শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত মহারাজ দিব্যভূষানন্দজি, আমাদের মঠের বড়বাবু সনদবাবু, আমার সহপাঠীবৃন্দ এবং আজকে যে জন্য এই সভা, অভিভাবকরা যে এসেছেন, অভিভাবকদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে দু চার কথা বলছি। আমি সুবক্তামি এর আগেবারও বলেছি, যখন নতুন গার্জেনরা যে মিটিং হয় তবু দু চার কথা বলছি। আমাদের এই শিক্ষা বিভাগ দীর্ঘদিন যাবৎ গদাধর প্রকল্পের মাধ্যমে চলছে। এই প্রকল্পকে বিভিন্ন কিন্তু সংস্থা হেল্প করে এসেছে। এই 2022 সালে বর্তমানে পেয়ারলেস কোম্পানি অধিগ্রহণ করেছে, ওনারা আমাদের সমস্তটাই হেল্প করছে। সেই হিসাবে একটা প্রথম দিকে আমাদের খুব আনন্দের খবর, আমাদের এই শিক্ষা বিভাগে মেয়েদের পঞ্চম থেকে কিন্তু ষষ্ঠ শ্রেণী হয়েছে, এটা আগে কিন্তু ছিল না। যার জন্য আমরা কিন্তু ইনফ্যান থেকে 5 পর্যন্ত বেশি ছাত্রছাত্রী নিতে পারিনি। কেবলমাত্র ইনফ্যান্টের ছেলেদের, মেয়েদের, আর মেয়েদের 1-এর 3 জন 4 জন আর 3 3-4 জন নিতে পেরেছি। এবং ওনারা আমাদের বিভিন্ন সার্কুলার পাঠিয়েছেন, সেই মতো আমাদের চলতে হচ্ছে। আমাদের ইচ্ছে মতো আমরা চলতে পারছি না। যেমন ওনারা বলছেন খুব নিডি ফ্যামিলি, আছে গরিব, আছে পাকা বাড়ি, এমনকি সরকার থেকে যে পাকা বাড়ি দিচ্ছে সেইগুলো ওনাদের অবজেকশন আছে। বলছেন একেবারে ওনারা অন্য জায়গায়, রঘুনাথ নাকি অন্য জায়গায় সেন্টার আছেন, সেখানে নাকি আরও আমাদের এখানের থেকে গরিব। আবার চণ্ডীনগরে গিয়েছিলেন, তা ওনাদের খুব একটা পছন্দ হয়নি, ওনারা আরও গরিব চাইছেন। তা সেই জন্যে আমাদের ফর্ম নিয়ে আমরা বাড়ি বাড়ি কিন্তু মাস্টারমশাইরা সার্ভে গিয়েছিলাম। হয়তো আমাদের কিন্তু কিছু ভুল ত্রুটি আছে, অনেক হয়তো এর মধ্যে অবস্থাপন্ন আছে, তারা এখানে পড়ছে, আবার অনেকে হয়তো বাদ পড়ে গেছে, একটা ক্ষোভ বিক্ষোভ আছে, যার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আস্তে আস্তে এটা পরে কিন্তু ঠিক হয়ে যাবে। এবছর তো এই নতুন, তা মেন হচ্ছে সব মাস্টারমশাই দিদিমণি এখনও লাইনে আছে, এর আগেও অনেক বলেছে সুখদেববাবু, এখন মহারাজ সব থেকে লাস্টে বলবেন, বেশি কিছু বলবো না। পড়াশোনার দিক থেকে কিন্তু প্রত্যেকে নজর দেবেন। আর ওই ছাত্র, যেটা এর আগেও বলেছি, হচ্ছে পড়ানোর অভ্যাসটাকে তৈরি করতে হবে। আপনারা বেশিরভাগই হয়তো লেখাপড়া জানেন না, কিন্তু সকালবেলা এবং সন্ধ্যাবেলা ছাত্রকে নিয়ে কিন্তু বসতে হবে। এই পর আচ্ছা আপনারা পারছেন না, কিন্তু তাকে বললেও রিডিং পড়া, অ আ ক খ এইগুলো সে বলবেন, দেখবেন এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর কিছু বেশি বলবো না, এইখানে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ সকলের পক্ষ থেকে। এরপর বক্তব্য রাখবে রামপদ রায়, আমাদের এই শিক্ষা বিভাগের শিক্ষক রামপদ রায়। তারপর বিদিশা দাস। ঠাকুরমা, স্বামীজিকে জানায় আমার প্রণাম, এবং এই মঞ্চে উপস্থিত আছে আমাদের ভারপ্রাপ্ত মহারাজ ও সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং অভিভাবক। তা আজ আপনাদেরকে যে ডাকা আছে এই কারণে যে এখন পড়াশোনার নিয়ম কি না, সকালবেলা ছেলে উঠল, আপনারা কোচিংয়ে দিয়ে চলে গেলেন, তারপরে আবার সেই ছাত্রটা বাড়ি গেল, বাড়িতে গিয়ে আবার তার স্নান করে স্কুলে পাঠিয়ে দিলেন, এবং সেই স্কুল থেকে এসে আবার গার্জেনরা কি করছে না, সেই বাচ্চাটাকে আবার প্রাইভেটে, কোনো বাড়ির কাছাকাছি হোক বা একটু দূরত্ব হোক, তো সাইকেলে কে বাইকে সে বাচ্চাটাকে দিয়ে দেয়। আবার সন্ধ্যেবেলা ওরা বই দিয়ে বসে। তা এইভাবে কিন্তু ছেলেমেয়ের লেখাপড়া হয় না। পড়াশোনার সঙ্গে একটা এখন যুক্ত আছে, সেটা কি, সেটা হচ্ছে পড়াশোনা, লেখাপড়া, খেলাধুলা। পড়াশোনার একটা অঙ্গ হচ্ছে খেলাধুলা।
বাচ্চাদেরকে সেই স্কুল থেকে আসুন, প্রাইভেট পড়া, বিকেলের দিকে 1 ঘন্টা বাদে রেখে তাদেরকে একটু খেলতে দিতে হবে। বাচ্চারা যাতে 5 বছর খেলতে পারে তার মনটা স্বতঃস্ফূর্ত হবে, এবং সেই বাচ্চাটা খেলে আসার পর সে সন্ধ্যাবেলা হোক বাড়িতে বই নিয়ে বসুন, বা সন্ধ্যের দিকে কেউ বাড়িতে যদি প্রাইভেট টিচার যান সেখানে গিয়ে পড়ায়, তার পড়ার মনোবলটা 100 গুণ বেশি হবে। কারণ সেই বাচ্চাটা একটা খেলার সঙ্গে যুক্ত ছিল, সেখানে তার অলরেডি মেন্টালিটি তার শেষ হয়ে গেছে। এবার তার কি উদ্দেশ্য? আমাকে পড়তে হবে, এইটা হচ্ছে 1 নম্বরটা। আর এই করোনা পরিস্থিতির মধ্যে আমরা বেশ পাড়ায় গিয়ে বেরোলাম, সেখানে আমরা গিয়ে ক্লাসও করিয়েছি। তার ছেলে মেয়েদের যে উৎসাহ দেখলাম খুব ভালো, এবং গার্জেনরা আমাদের সঙ্গে খুব সহযোগিতা করেছেন, তা একটা ভাবার বিষয়। আপনারা ভাবেন তো আমাদের যে মঠে কোচিং সেন্টার আরম্ভ হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত মহারাজ উনি যা প্রচেষ্টা করছে, একটা ফ্রি ছেড়ে আপনি কিন্তু ভাবতে মানে পেরেছেন যে স্কুলে আমার পশ্চিমবঙ্গে যে সমস্ত এখনো বড় বড় হাই স্কুল আছে, সেই সব স্কুলে কম্পিউটার এখনো আছে বলে আমার মনে হয় না। আজকে মহারাজ আজকে ভারত দাদা মানে গ্রামের ছেলে মেয়ে একটা ফ্রিতে পড়ছে, সে কম্পিউটার শিখছে। আমি তো অবাক হয়ে গেলাম যে মহারাজ কত প্রান্ত পরিশ্রম করছে আমাদের জন্য, এবং আমাদের এই আটপুর গ্রাম থেকে নয়, শুধু আরো দূর দূরান্ত থেকে যে সমস্ত ছেলেমেয়েরা আসছে, তারা যে ফ্রি থেকে যে কম্পিউটার শিখছে, এটা আমাদের কাছে একটা আনন্দ গর্ব, খুবই আমাদের কাছে খুব ভালো লাগে। এবং আর একটা দেখবেন যে মহারাজ আমাদের যে খাওয়ানো হয়, বাড়িতে গিয়ে আপনারা ছেলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মহারাজ আজকে কি গল্প করবো, তা উনি যে গল্পগুলো বলেন খুব সুন্দর গল্প, এবং মহারাজের ওই গল্পটা যদি আপনারা ছেলেদের কাছ থেকে শোনেন, জীবনে বহুত মানে বহুত উপরে যাওয়া যাবে। আমরা আরো দুটো গতিতে এগিয়ে যেতে পারবো। মহারাজ একদিন একটা গল্প বলেছিল, ওই গল্পটা আমার এখনো খুব ভালো লাগে, এবং মাঝে মাঝে গল্পটা ভাবি, গল্পটা একটু আমি ছোট করে বলছি। তা এক ব্যক্তি একটু তিনি ওই ছোটখাটোর মধ্যে একটা ইয়ে করতো, ব্যবসা করতো কিছু। তা বছর 2 ব্যবসা করার পর তার এমন হাল হয়ে গেছে, বাড়িতে লোক আসছে, দেওয়াদার আসছে, বাড়ির লোক অসন্তুষ্ট হচ্ছে, সে বাসাকে আলু ভাতে ভাত খাচ্ছে, সে দেওয়াদার এসে হাতি কি হবে? সে বাসারি ভাবলো আমি মরিয়ে যাবো, হয় গলায় দড়ি নালে বিষ পাবো। কারণ বাড়িতে লোক টাকাটা আসছে, তার কারবারে পুরো বয়স, এবং সেই ভদ্রলোক ভেবে পেতে যে আমি আজকে আত্মহত্যা করবো, গলায় দড়ি নেবো। যথারীতি সে আমাদের বোটের কাজ করে হেঁটে যাচ্ছে, যেতে যেতে সে কি দেখতে পেল না, দেখতে পেল যে স্বামী বিবেকানন্দের যে বাড়ি আছে, তুমি চেষ্টা করো, ভেঙে দেবো না, হতাশ হয়ে না। তা সেই স্বামীজি বাড়িতে পড়ে তার মনে একটা উৎসাহ লাগলো, এইগুলো লেখা আছে যে ভেঙে পড়লে হবে না, আমাকে আরো এগোতে হবে। সে কারবারটা টুকটুক করে আবার নতুন জীবন সংগ্রাম করতে শুরু করলো। সে কারবারটা এত উন্নতিশীল করলো, সে মহারাজকে বলছে মহারাজ আমি জীবনে অনেক উন্নতি করছি। কেন না, আমি কারবার করে তুমি ডুবে গিয়েছিলাম, স্বামী বিবেকানন্দের বাণীটা দেখে যে আপনার ওই মোটের কাছে দেওয়ালে লেখা ছিল যে জীবনে এগিয়েছিল আর উন্নতি করবে। তা মহারাজ যে বাড়ি বলে বলে ছেলে মেয়েদেরকে প্রত্যেক দিনই আমরা যখন খাওয়ান দাওয়া হয় সেই সময় আমরা বলি, তাই বলে আপনারা শুনবেন। এবং এর আগেই বলি যে বাচ্চাদের আপনারা পড়াশোনার জন্য দেবেন, এবং আমাদের যে সমস্ত পঠন পাঠন শুরু হয় আপনারা সে সমস্ত বাচ্চা রবিবার দিন তার পোশাক পরিচ্ছদগুলো একটু পরিষ্কার করে দেবেন। এবং পরীক্ষার যে সমস্ত স্কুলে যে পরীক্ষা হয় সেগুলো আমরা সিলেবাস অনুযায়ী, মানে বাচ্চাদেরকে যারা পরীক্ষায় ভালোভাবে লিখতে পারে সেই সিলেবাস অনুযায়ী প্রশ্ন বিচিত্রা দেখে আমরা সাজেশন করে দিই। তার সেজন্য বলছে আপনারা এই আবার যদি কোনোদিন যে অভিনয় যে সমস্ত আছেন যদি আবার ডাকা হয় আপনারা আসবেন, আপনারা এলে আমাদের খুবই ভালো লাগবে। হ্যাঁ, ধন্যবাদ। আমি সকলের মধ্যে এখন আরো 2-4 কথা বলবে আমাদের এই শিক্ষিকা বিনিশা দাস। সকলকে স্থানে আমার প্রণাম জানিয়ে আমি 2-4 কথা বলছি। এখানে আজকে মায়েদের উপস্থিতি খুব বেশি, সেটা খুব ভালো লাগলো, কিন্তু যদি বাবারাও 2-4টে আসতো খুব ভালো লাগতো। কারণ LIC লোগোটা দেখেছেন তো, মাঝখানে প্রতিবার দুদিকে হাত,
বাচ্চাটা কিন্তু ওই প্রদীপটা আপনি যত আলগে রাখবেন, আলগে তেল সলতে পাকিয়ে যতটা জ্বালাতে পারবেন ততটাই ভালো। তো মায়েরা যেহেতু এসেছেন আমি মায়েদেরকেই বলি, অভিযোগ আমার বিশেষ কিছু নাই, আপনারা একটু যত্ন নেবেন বাচ্চাদের, বিশেষ কিছু বলার নাই। আর যেটা আপনার যত্ন নিলেন আপনার কাছেই সেটা ফিরে আসবে। আজকালকার দেখছেন তো মা বাবাদের সব বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে, ছেলে মেয়ে আর মা বাবার প্রতি যেন বন্ডিংটা ঠিকঠাক থাকে, যাতে শেষ পর্যন্ত আপনাকে দেখে। সেটাই, সেই যত্নটা, সেই মানবিকতাটা শুধু আপনাদের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যেন যথাযোগ্য তারা সম্মান দিতে পারে। মানে প্রত্যেকটা মানুষেরই একটা আলাদা আলাদা সম্মান আছে, ওই বাচ্চাটারও যদি সম্মান থাকে আপনাদেরও সম্মান আছে, আর একটা শিশুরও ততটাই সম্মান আছে। সেই সম্মানটা না আপনারা দিতে শেখাবেন। আপনারা যখনই প্রণাম করবেন তখনই তারা প্রণাম করবেন। আপনারা যেভাবে আচরণ করবেন সবার সাথে সেইভাবেই বাচ্চারা আচরণ করবেন। আমি যেটা দেখেছি বাচ্চাদের মধ্যে, হয়তো কোনো পাড়ায় মায়ে মায়ে ঝগড়া আছে, সেই ঝগড়াটা ওরা বলে আমাদের সঙ্গে ঝগড়া, আমি ওটা জানাবো না। কে বলতে পারে আগেই আপনার কোনোদিন দরকার হলো না, সেটা যেন বাচ্চাদের মধ্যে না হয়। আপনারা ঝগড়াটা বড়দের মধ্যেই মিটিয়ে নেবেন। কেউ তো বলতে পারবে না আপনার পাশের বাড়ির লোকটাকে আপনার সঙ্গে কোনোদিন তার দরকারই হবে না কোনোদিনও। অসুস্থতার ক্ষেত্রে কাকে কখন দরকার পড়ে আমরা নিজেরাই জানি না। বাচ্চারা এটা করে আমাদের ক্ষেত্রে, যে দিদি ওদের সঙ্গে আমার ঝগড়া আছে আমি বলবো না, সেইটা খুব খারাপ শোনায়, আমাদের ভালো লাগে না সেগুলো শুনতে। আপনাদের ঝগড়া কেন ওরা বলবে? আপনাদের ঝগড়াটা আপনারা আপনাদের মধ্যেই মিটিয়ে নেবেন। আর স্যারেরা তো প্রত্যেকে অনেক কথাই বলে গেছেন, আপনাদের অনেক অভিযোগ, আপনাদেরও যদি কিছু অভিযোগ আমাদের প্রতি থাকে আপনাদেরও বলার সুযোগ দেওয়া হবে, আপনারাও বলবেন। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমাদের সকলের পক্ষ থেকে ওকে ধন্যবাদ জানাই। এখন সময় তো অন্ধকার হয়ে আসছে, সেই জন্য আমাদের এই আলোচনা সভাটা একটু দ্রুতই চালাতে হয়েছে। তো আজকে অনেকজন শিক্ষকের বলার কথা ছিল, আমরা এই সময় অভাবে আমরা 2-3 জনকে বলিই, কারণ আপনারা আস্তে আস্তে অস্থির হয়ে যাচ্ছেন। আর 2-4 কথা আর 2জন একজন শিক্ষক বলবেন, আপনারা একটু মন্ত্রী। তো এখন আমাদের শিক্ষিকা সুবর্ণা ঘোষ কিছু আপনাদের শোনান। ঠাকুর মা স্বামীজির চরণে আমার প্রণাম এবং এখানে উপস্থিত মহারাজ ও আমার সহকর্মী বৃন্দদের যথাযোগ্য প্রণাম জানিয়ে আমি বিশেষ কথা নয়, 2-একটা অনুরোধ আপনাদের উদ্দেশ্যে আমি রাখতে চাই। এখানে বাচ্চাদের যখন পাঠানো হয় সকলেই প্রথম উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে 7টা 15 মিনিটে প্রেয়ার করা, কিন্তু আমি আজও দেখেছি যে অনেকে 7টা 20, 7টা 25, 7:30টার পরও আসছে। তাই আপনাদের সমস্ত গার্জেনদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, আপনারা অন্তত 7টা 15-র মধ্যে বাচ্চাকে রেডি করে পাঠান। আর পরিষ্কার পরিচ্ছন্নতা, অন্তত প্রত্যেকের মুখে যেন মানে মাস্ক এবং হাতে যেন স্যানিটাইজার করে, তারা যেন পরিষ্কার থাকে। আর একটা উদ্দেশ্য তাদের পড়াশোনার প্রতি বলছি, আজ ক্লাস নিতে গিয়ে দেখলাম একটা ক্লাস 2 এর ছেলে বি কে ডি বা ডি কে বি বলছে, অর্থাৎ তারা অক্ষর জানছে না। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ, তাদের এই অক্ষরটা শেখান। আমরা তো এখানে চেষ্টা করছি, আপনারা বাড়িতে অন্ততপক্ষে তাদের অক্ষর জ্ঞানটা যেন হয় সেদিকে লক্ষ্য রাখুন। আর আমি বিশেষ কিছু বলছি না, এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করি। ধন্যবাদ। এখন আরো 2-4 কথা বলবেন আমাদের শিক্ষক লক্ষ্মীকান্ত দাস মশাই। মঞ্চে উপবিষ্ট প্রত্যেকে যথাস্থানে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রণাম জানিয়ে আজকে দিদি সম্বন্ধে 2-1 কথা আমি বলছি। তো শিক্ষা সম্বন্ধে আমাদের স্বামীজির একটা বিখ্যাত উক্তি আছে, আমাদের অন্তর্নিহিত যে পূর্ণত্বের বিকাশ সেটা হচ্ছে শিক্ষা। এই অন্তর্নিহিত পূর্ণত্বের বিকাশ ঘটানোর জন্য আমাদের একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের মনে যে উৎকর্ষতা বৃদ্ধির জন্য আমাদের অভ্যাস এবং প্রচেষ্টা এই দুটো খুব গুরুত্বপূর্ণ। তো অভ্যাস এবং প্রচেষ্টা এই দুটো কিন্তু করতে গেলে আমাদের ছাত্রছাত্রীদের কিন্তু গার্জেনদেরকেই খুব হেল্প করতে হবে, কেন অভ্যাস করবো বলে কিন্তু করা যায় না, তার জন্য তাদেরকে কিন্তু ঠিক টাইম অনুযায়ী নিয়ে বসতে হয়।
তো একটা সারা দিনে 24 ঘন্টা সময়ের মধ্যে বেশিরভাগ সময়টাই তারা কিন্তু খেলে কাটানোর চেষ্টা করবেই, কিন্তু তার জন্য আমাদেরকে কিন্তু সময় দিতেই হবে। আমাদের যতই কাজ থাকুক, যদি আমরা আমাদের ছেলেদের বা মেয়েদেরকে মানুষ করার জন্য আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের প্রতিদিন সময় করে বসতে হবে। আমি পড়ালেখা করতে জানি বা না জানি এটা বড় কথা নয়, কিন্তু আমাদের সময় দিতেই হবে। এর জন্য কিন্তু যত কাজই থাকুক, এর জন্য কিন্তু আমাদেরকে সময় ব্যয় করতেই হবে। তো এই অভ্যাস এবং প্রচেষ্টার দ্বারাই কিন্তু একদিন আমাদের এই ছাত্রছাত্রীরা বড় হবে এবং সমাজের একজন বিশিষ্ট নাগরিকে পরিণত হবে। আমরা আমাদের যে প্রাক্তন রাষ্ট্রপতি স্বর্গীয় এপিজে আব্দুল কালামের জীবন যদি আমরা দেখি, দেখবো সেখানে তারা 7 ভাই ছিল এবং তাদের অবস্থা ছিল ফিশিং বোট তৈরি করা। এই ফিশিং বোট তৈরি করে তাদের জীবন এত কষ্টের মধ্যেই চলতো যে সব সন্তানকে তাদের পক্ষে কিন্তু মানুষ করা সম্ভব হয়নি। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে আমাদের যে এপিজে আব্দুল কালাম আমাদের একজন প্রথম সারির যে নাগরিক যাকে বলা হয় রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি হয়েছিলেন। শুধু তাই নয়, তিনি একজন বিখ্যাত বিজ্ঞানীও ছিলেন। তো এই তৈরি হওয়ার পিছনে কিন্তু তাদের বাবা মার কিন্তু একটা বিরাট অবদান ছিল, যার জন্য আমরা এত বড় একটা গ্রেট মহান ব্যক্তিকে দেখতে পেয়েছি। পরবর্তীকালে আমরা আরো অনেকজন ব্যক্তিকে দেখেছি যাদের বাড়িতে অনেক সন্তান ছিল, যেমন সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনিও একজন বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন। তো পরবর্তীকালে স্বামীজিকেও আমরা দেখেছি, তার বাড়িতেও কিন্তু অনেক ভাই বোন ছিল। পরবর্তীকালে তারা কিন্তু মহান নাগরিক তৈরি হয়েছিলেন। স্বামীজির জীবনে আর একটা বিখ্যাত ঘটনা, আমরা অনেকে জানি যে বিশাল নম্বর পেলেই যে প্রচুর যে শিক্ষিত হয়ে গেল তা নয়। আমরা যদি অনেক সময় আমরা দেখেছি যে স্বামীজি যে স্কুল লাইফে যে নাম্বার যদি দেখি ইংরেজিতে প্রথম 2টো বছরেতে 40-এর নিচে ছিল, একটা সম্ভবত 36-38 এরকম ছিল। পরবর্তীকালে তিনি যা ইংলিশে লেকচার দিয়েছিলেন, আমেরিকাবাসী কিন্তু তাজ্জব হয়ে গেছিল যে এইরকম একটা মানুষ, আমেরিকার লোকেরাও কিন্তু ভাবতে পারেনি যে আমরা এতটা ইংরেজি জানি। তার যদি লেখাগুলো পরবর্তীকালে আমরা পড়ি, তো আমরা জানতে পারবো যে তার যে ব্যক্তিত্ব এবং শিক্ষা, আমরা শিক্ষা প্রসঙ্গে স্বামীজির বইটা যদি পড়ি, তো আমাদের এই শিক্ষা যে কি প্রয়োজনীয়তা তিনি দেখিয়েছেন। আর আমাদের এই মাতৃভাষার মাধ্যমে শিক্ষার গুরুত্বকে আমাদেরকে অবশ্যই দিতে হবে। আমরা বাংলা ভাষার প্রতি কিন্তু গুরুত্ব দেবো। আমরা অনেকেই ভাবি যে বাংলা ভাষা একটা সহজ ভাষা, তো এই ভাষাটা না পড়েও যদি আমরা ইংরেজির দিকে শুধু চলে যাই, কিন্তু মাতৃভাষাকে অবহেলা করে যদি আমরা ইংরেজি শিক্ষা শিখতে যাই, তাহলে কিন্তু ভয়ানক বিপদ হবে। তাই আমাদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা রেখেই কিন্তু আমাদেরকে পড়ালেখাটা করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর সর্বোপরি আজকে এই সমস্ত অভিভাবকদের একসাথে দেখতে হবে, তাদের প্রতি আমার আরেকবার তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাদের সকলের পক্ষ থেকে। সময় হয়ে আসছে, আর একজন মাত্র বক্তা আছে, আপনারা আর একটুখানি ধৈর্য ধরুন। আমাদের আজকের শেষ বক্তা থাকছেন সুপর্ণা সাঁতরা। উনি আমাদের এখানকার আঁকার শিক্ষিকা, 2-4 কথা বলছি। নমস্কার, আমি সকলকে প্রণাম জানিয়ে একটা কথাই বলবো যে এখানে সবাই সবকিছু তো বলেই দিল, আমি একটা কথা বলি যে বাবা মায়ের সন্তানদের প্রতি একটু বিশ্বাস রাখতে হবে যে বাবা হ্যাঁ তুই এটা পারবি, এই কথাটা ওদেরকে শেখাতে হবে। যতই কঠিন হোক, আপনারা কিছু না জানুন, তবুও ওদের কাছে বসে থাকতে হবে, বসে বলতে হবে হ্যাঁ তুই পারবি, এটা তোর পারা উচিত, এইভাবে শেখাতে হবে। সবাই তো সব কিছুই বললো, আমি এটাই বলবো যে ওদের মন যাতে না ভেঙে যায় সেই চেষ্টা করতে হবে। যে একটু কম নাম্বার পেয়েছে বলে বকাবকি করবো বা পারছিস না এই কথাটা ওদের সামনে না বলাটাই ভালো, আর কিছু বলবো না। এইভাবে ওদেরকে আস্তে আস্তে শেখাতে হবে, আর আপনাদের ওদের প্রতি বিশ্বাস রাখতে হবে, আর বিশ্বাসটা যেন ওদেরও থাকে বাবা মায়ের প্রতি, সেটাই আমার একমাত্র উদ্দেশ্য, আর কিছু বলছি না। ধন্যবাদ। সব থেকে কিছু কথা ভুলে গেলেন, আমাদের সকলকে কিন্তু এগুলো মনে রাখতে হবে। অনেকক্ষণ একঘেয়েমি হয়ে গেছে আমাদের সকলের, তাই না? তো এখন আমরা একটু নৃত্য একটু দেখে নিই। আজকে অনুষ্ঠানের একদম অন্তিমে আমরা এসে উপস্থিত হয়েছি। এই নৃত্যের পরেই মহারাজ 2-4 কথা বলেই আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করি। আপনারা আর একটু ধৈর্য ধরে বসুন। এখন নৃত্য পরিবেশন করবে আমাদের এই শিক্ষা বিভাগের ছাত্রীরা দীপান্বিতা বিকাশ, স্নেহা পাত্র, অমরিকা মালিক এবং প্রিয়াঙ্কা বিকাশ।
এসো হে মহামানব শরণাগত তুমি স্বাগত এসো হে মহামানব হয়ে আগত করো দর্শন তোমার জ্ঞান আর তোমার সৌরভ শরণাগত তুমি স্বাগত এসো হে মহামানব তুমি সাধন তুমি পূজন তুমি ভক্তি কুসুম চন্দন তুমি সাধন তুমি পূজন তুমি ভক্তি কুসুম চন্দন তুমি বাসন তুমি ভূষণ তুমি কোটি হৃদয় স্পন্দন শরণাগত তুমি স্বাগত এসো হে মহামানব তুমি সত্যম তুমি শিব তুমি সুন্দর চির যৌবন তুমি সত্যম তুমি শিব তুমি সুন্দর চির যৌবন তুমি শাসন তুমি বারণ তুমি সত্যের অনুসন্ধান শরণাগত তুমি স্বাগত এসো হে মহামানব তুমি জীবন তুমি স্বপ্ন তুমি শক্তির অনুরণন তুমি জীবন তুমি স্বপ্ন তুমি শক্তির অনুরণন তুমি চেতন তুমি কেতন তুমি ধর্মের সেতু বন্ধন শরণাগত তুমি স্বাগত এসো হে মহামানব শরণাগত তুমি স্বাগত এসো হে মহামানব হয়ে আগত করো দর্শন তোমার জ্ঞান আর তোমার সৌরভ শরণাগত তুমি স্বাগত এসো হে মহামানব এসো হে মহামানব এসো হে ওই দেখি একটুখানি চলে যায়। দেখুন এখানে চারজন যে নিচে গেল, এই চারজনের মধ্যে একটি মেয়ে আমাকে একদিন এসে বলেছিল, তো ওনার গার্জেন এসেছেন, আমি তার উদ্দেশ্যে একটু বিশেষ করে বলবো। অমরিকা মালিক, অমরিকা একদিন এসে আমাকে বলছে, স্যার আমার মা এই মাসের পরে নাচতে বারণ করেছে। আমি কেন রে? বলছে বারণ করেছি জানি না। তো ওর বাবার সঙ্গে আমি ডেকে কথা বলেছি। দেখুন
এরা এখানে পড়ে, আপনারা আমার বাড়িরই কিন্তু ছেলে মেয়ে, তাই তো? কিন্তু দেখুন আমাদের সামনে কিন্তু ওরা নিচে গেল, এই শক্তিগুলো কিন্তু ওদের মধ্যেই ছিল। আজকে যদি এই পরিবেশটা না পেতো এরা কিন্তু আজকে বিকশিত হতে পারতো না। আপনাদের ছেলে মেয়েগুলোর মধ্যেই খুঁজুন যে কোন জিনিসটা ওরা শিখতে পারবে। এখানে অনেক বিষয় শেখানো হয়, মহারাজজি আলোচনা করবেন, ঠিক আছে? আপনারা কিন্তু এই মাঝপথে বন্ধ করে দেবেন। এরা শিখছে, কত আনন্দের সঙ্গে এরা করছে, এদের মধ্যে দেখুন সেই গুণটা কিন্তু বর্তমান। আমরা অভিভাবকরা নিজেদের দোষে কিন্তু এগুলো বিকশিত হতে দিচ্ছি না। এগুলো আপনারা খেয়াল করবেন এবং আপনাদের যারা বাচ্চারা আছে কে কোন দিকে ভালো সেগুলো জেনে সেই দিকে কিন্তু সেইগুলোই অভ্যাস করাবে। এরপর আজকে আমাদের এই কোচিং বিভাগে ভারপ্রাপ্ত যিনি মহারাজ আছেন, স্বামী দিব্য পুরুষানন্দজি মহারাজ, সকল গার্জেন যারা আছেন, অভিভাবক অভিভাবিকা যারা আছেন, তাদের উদ্দেশ্যে উনি কিছু বক্তব্য রাখবেন। আপনারা একটু মন দিয়ে শুনুন এবং কি কি পরবর্তীকালে আপনাদের পদক্ষেপ নিতে হবে সেই সম্পর্কেও উনি আলোচনা করবেন। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। এখন বিয়ের সিজন চলছে, তাই তো? কতগুলো করে বিয়ে খাওয়া হলো এখানে? অনেকগুলো করে, না? তো বিয়ের সময় কি কি দেওয়া হয়? প্রথমে নুন লবণ এসব দিয়ে একটু ভাজা, তারপর আসল আসল জিনিস আসে, তারপরে পায়েস, লাস্টে পায়েস, তাই তো? পায়েস আইসক্রিম হয়ে গেলে ব্যাস। তো এখানে আইসক্রিম পরিবেশিত হয়ে গেল, এই গান যেন আইসক্রিমের মতো, তাই না? সরি, নাচ। তো নাচ হয়ে গেল মানে এখন আমি যে বলবো এটা সুন্দর মতো, তেতো। এগুলো শুনতে কি ভালো লাগবে? হ্যাঁ, আমি খুব সংক্ষেপেই বলবো, বেশি সময় নেব না। আস্তে আস্তে ধীরে 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 সবাইকে দেবে, কোনো হটোপাটা কিছু করবে না, ধীরে ধীরে সবাইকে দেবে। আচ্ছা, দু চারটে খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, একটু মন দিয়ে শুনুন। আপনাদের সবাইকে এই যে এত সুন্দরভাবে একত্রিত ভাবে আমরা পেয়েছি, মানে আমার এই কোচিং বিভাগে যে 2 বছর হলো, এই প্রথম একসাথে সবাইকে পেলাম। আশা করি শিক্ষক শিক্ষিকারা এরকমটি পাননি কখনো, যে সবাইকে প্রায় 200 জন আমরা এখানে উপস্থিত আছি। গার্জেনরা খুব সুন্দর, খুব ভালো লাগছে আপনাদের দেখে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যে এসেছেন তার মানেই এটা প্রমাণ করে দেয় যে আপনারা বাচ্চাদের শিক্ষার ব্যাপারে সচেতন, আপনারা আগ্রহী, তাই তো? নাকি স্যার নোট দেখিয়েছেন টিফিন দেবে বলে সব আসছে নাকি? কোনটা ঠিক? পড়াশোনাটা, এইটা। এই যে স্যারেরা যে কি সুন্দর কথা বললেন, আমি সত্যের বাবুর লেকচারে আমি অভিভূত, খুব ভালো বলেছেন। এবং দ্বিতীয় আমাদের ডাক্তারবাবু কি সুন্দর গল্পের মাধ্যমে বললেন যে আমাদের প্রত্যেকের ভিতরে এত কথা হচ্ছে কেন, এত কথা হচ্ছে কেন, সবাইকে দেবে তো? তো সকলের ভিতরেই সেই শক্তি আছে। এই বন্ধ করো তো, পরে দেবে। আপনারা একটু আস্তে কথা বলুন, সময় হবে, আমাদের এই টিভিটা দেওয়া হচ্ছিল। আচ্ছা, সবাইকে দেবে, যাদের বাকি আছে পরে লাস্টে দিয়ে দেবে, কোনো চিন্তা নেই। তো সবাই, সকলের ভিতরেই ক্ষমতা আছে, শক্তি আছে। সেই শক্তিটাকে বের করার নামই হচ্ছে শিক্ষা। স্বামী বিবেকানন্দ কি বলেছেন শুনুন সবাই। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এর বাংলা করলে দাঁড়ায়, শিক্ষা হচ্ছে আমাদের ভিতরে যে পূর্ণতা আছে, যে পারফেকশন আছে, সেইটাকে বের করা। মানে আমাদের প্রত্যেকের ভিতরেই সেই পূর্ণতা আছে, কিন্তু হ্যাঁ, আমাদের প্রত্যেকের ভিতরেই সেই পূর্ণতা আছে, সেটাকে বের করাই হচ্ছে শিক্ষা। এই এপিজে আব্দুল কালামের কথা বলা হলো। উনি ছোটবেলায় কি করতেন? সচিন তেন্ডুলকার আজকে এত বড় ব্যাটসম্যান, ক্রিকেটার, তিনি ছোটবেলায় কি করতেন? এটা খুবই সাধারণ ফ্যামিলি থেকে উঠে এসেছেন। একজন পেপার বিক্রি করতো, একজন চায়ের দোকানে চা বিক্রি করতো, আজকে প্রধানমন্ত্রী। কি করে হলো? প্রত্যেকের ভিতরেই সুপ্ত ক্ষমতা আছে। আজকে কে বলতে পারে, মানে কে বলতে পারে না যে এই বাচ্চাটা ভবিষ্যতে বড় হবে না? হ্যাঁ, কি করে বড় হয়? তার ভিতরে শক্তিটাকে বের করতে হবে। এবার ভিতরে শক্তিটা বের করার মাধ্যম কি? এই যে পড়াশোনার ইনফ্রাস্ট্রাকচার বলে এটাকে,
এই যে লেখাপড়ার যে সুযোগ ওরা পাচ্ছে, এই সুযোগ আমরা আমাদের থেকে চেষ্টা করছি। হ্যাঁ, শিক্ষাটা তিনটে জিনিসের উপর নির্ভর করে। হ্যাঁ, প্রথমত কি? প্রথমত শিক্ষকের প্রচেষ্টা, দ্বিতীয়ত পিতা মাতার চেষ্টা, আর তৃতীয়ত সন্তানের সক্রিয়তা। এই তিনটে জিনিসের উপর নির্ভর করে। সন্তান যদি সক্রিয় হয়, হ্যাঁ, এবং পিতামাতা যদি সচেতন হয়, শিক্ষক যদি ঠিক না হয়, পড়াশোনা হবে না। আবার সন্তান মোটামুটি সক্রিয়, শিক্ষকেরা সক্রিয়, বাবা মা যদি ইন্টারেস্টেড না থাকে, পড়াশোনা হবে না। ঠিক আছে? আবার পিতামাতাও চেষ্টা করছে, শিক্ষক শিক্ষিকারও চেষ্টা করছে, কিন্তু বাচ্চা সক্রিয় নয়, সচেতন নয়, বাচ্চার সেই ডেভেলপমেন্টটা হয়নি, তখনও শিক্ষা সম্পূর্ণ নয়। ফলে তিনটে একসাথে করতে হবে। আর মায়েরা তো সব থেকে বড় মানে মাধ্যম শিক্ষা। আমাদের অনেক মহারাজরাও বলেন, অনেক আলোচনা আসে যে একটা ফ্যামিলিতে যদি তার পুরুষ সদস্য শিক্ষিত হয়, খুব একটা লাভ নেই, কিন্তু মহিলা মেয়ে যদি একটা শিক্ষিত হয়, তাহলে পুরো ফ্যামিলিটাই শিক্ষিত হবে। কেন? তার মাধ্যমে তার সন্তানেরা শিক্ষিত হবে। মেয়েরা যদি শিক্ষিত হয়, মেয়েরা, এই যে মেয়েদের শিক্ষার ব্যাপারে আজকে আলোচনা হলো না, আমি এই প্রসঙ্গে দুটো একটাই কথা বলে দিচ্ছি। মেয়েরা যদি শিক্ষিত হয়, পুরো ফ্যামিলি কেন, তার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, সবাই সেই শিক্ষার আলোটা তার ঘরে আসবে। সেজন্য নারী শিক্ষা আরো বেশি দরকার। পুরুষদের শিক্ষা তো অবশ্যই দরকার, নারী শিক্ষাটাও দরকার। আজকে মেয়েরা কি না করছে, তাই না? মেয়েরা আজকে সবকিছু করছে। মেয়েদেরকে ছেলেদের মতোই আমাদের কিন্তু ট্রিট করতে হবে। এখন আর সেই দিন নেই, ছেলে মেয়ের মধ্যে সেই ডিফারেন্সটা নেই। এখন মেয়েরাও চাকরি বাকরি করছে। ফলে আমাদের উভয়কে, ছেলে মেয়ে উভয়কে আমাদের কিন্তু সেই রকম ভাবে চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। আমরা আমাদের চেষ্টা করছি। আমরা এই যে শিক্ষকেরা বসে আছেন, ওনারা কি পরিশ্রম করেন জানেন? শুধু পড়াতে গেলে যে একটু এলাম, পড়িয়ে গেলাম, তা তো নয়। বাড়িতে তাদের চেষ্টা করতে হয়, পড়াশোনা করতে হয়। হ্যাঁ, আমরা আমাদের চেষ্টা করছি, ছাত্ররাও হয়তো চেষ্টা করছে কিনা আমি জানি না। আপনারা এই যে গার্জেন মিটিং এর আসল লক্ষ্য হচ্ছে আপনাদের একটু সচেতন করা, যে আমরা আমাদের চেষ্টা করছি, আপনাদের চেষ্টা করুন। বাড়িতে যতটুকু সম্ভব হয়। আমার মা ছোটবেলা, আমি আগে গার্জেন মিটিং এ বলেছি, আমার মা লাঠি নিয়ে বসে থাকতো। পর আগে মা আমার যে খুব ভালো পড়াশোনা ছিল, অনেক শিক্ষিত ছিল তা না, তো লাঠি নিয়ে বসে পর না, উঠলেই পেটাবো। আজকে যতটুকু আমি পড়াশোনা শিখেছি আমার মায়ের জন্য। মা যদি এরকম শাসন না করতো, কিন্তু হতো না। আজকে মায়ের শাসনটা খুব দরকার। আর বাবা মা যারা বাবারা এসেছেন, আমি তো তাদের থেকে অল্প এসেছেন, আমি খুব খুশি। কেননা এই পুরুষ সদস্য তারা যদি সচেতন হয়, তাহলে তো সোনায় সোহাগা, তাই না? তো এই বাড়ির উভয়কেই সচেতন হতে হবে শিক্ষার বিষয়ে। আর আপনাদের এই যে এতক্ষণ লেকচার করলেন, শুনলেন, আপনাদের কারো কিছু বক্তব্য থাকলে একটু হাত তুলুন তো, যে আমার এই বিষয়টা একটু পরিষ্কার নয় বা কি করা যায়, কিছু একটা যদি কেউ কিছু বলতে চান, কোনো প্রশ্ন বা কিছু, কেউ একটু হাত তুলুন যদি এরকম কারো কিছু জিজ্ঞাসা থাকে। হ্যাঁ, ঠান্ডায় হাত জমে গেল নাকি? ম্যাডামরা চা খাওয়াচ্ছে তো? চা ভালো নয় নাকি? চাটা ভালো হয়েছে? ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি আর দুটার কথা বলছি। আমরা কি চাই? আমরা চাই এই যে ম্যাডামরা বললেন, ছাত্ররা যেন টাইমলি আসে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। হ্যাঁ, এবং ওদের যে বাড়িতে কাজ দেওয়া আছে, মাত্র 2 দিন এখানে আমরা পাচ্ছি ওদেরকে, বাকি দিনগুলো পড়ানোর দায়িত্ব কিন্তু পুরোপুরি আপনাদের। ঠিক আছে? প্রতিদিন নিয়ম করে পড়াতে হবে, একদম নিয়ম করে। আমি অনেকে গার্জেনরা বলে, না আমি তো কিছু জানি না, আমি কি করে পড়াবো? না, ওরকম বললে হবে না। সারাদিন আপনারা কাজ করেন, অনেক কাজ করেন, আমি জানি, কিন্তু সন্ধ্যের পরে এসে একদম সন্তানের উপর একটু নজর দিতে হবে। আর ছোটবেলায় এই সময় যদি নজর না দেয়, যখন সে যদি 6, 7, 8 উঠে যাবে, তখন আর কথা শুনবে না। বিশেষ করে ছেলেরা যারা আছে, আরেকটু বসো, আর 2-4 কথা বলে আমি শেষ করব। কথা নয়, কথা হচ্ছে কেন? একটু চুপ করো, একটু। তো কি বলছিলাম? তো প্রতিদিন একটু একটু নিয়ম করে পড়ানোটা চালু করতে হবে। নিয়ম, এই নিয়মটা খুব দরকার। প্রতিনিয়ত একটা রুটিন করে ওদের পড়াতে হবে। আর এই বাচ্চাদের ভিতরে আমাদের স্যারেরা বললেন যে এক একজনের ভিতরে কিন্তু এক একটা শক্তি আছে, এক একটা ক্ষমতা আছে।
আপনারা এই যে প্রদর্শনীর ঘর হয়েছে, মিটিং এর শেষে আপনারা দেখতে পারেন আপনাদের এই সন্তানেরা করেছে, কি সুন্দর ছবি এঁকেছে, চাঁদমালাগুলো কি সুন্দর করেছে। এখানে বহু মানুষ এসে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেছে, বলছে যে এরকম গ্রামের ছেলেরা এত সুন্দর ছবি আঁকতে পারে। যোগাসন প্রদর্শন করলে সরস্বতী পুজোর সময় অসাধারণ। এ তো আপনাদের সন্তানের, আপনারা জানতেন তাদের ভিতরে এই ক্ষমতাটা আছে, তাই না? এই যে নাচের ব্যাপারে সুকুমার স্যার কি সুন্দর বললেন, আপনারা কি জানতেন ওর ভিতরে এত ট্যালেন্ট আছে, এত সুন্দর নাচ করতে পারবে? যে কোনো বিষয় প্রত্যেকটা মানুষের মধ্যে সেই ক্ষমতাটা আছে, সেই ক্ষমতাটা বিকাশ করার জন্যই আমরা আছি, আমরা চেষ্টা করছি। আপনাদের সহযোগিতাটা দরকার। দুটো একটা ঘোষণা আছে, একটা সুখবর আছে, আগে বলে দিই। কয়েকটা ঘোষণা, ভালো ভালো ঘোষণা আছে। আগামী মঙ্গলবার 15 তারিখ সকালবেলা, মানে সকাল নয়, ঠিক দুপুর 11:30টার সময় মঠে ওদেরকে খাওয়া দাওয়া কিছু খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। তো মাংস টাংস আছে, ওদের স্কুল আছে, আমি সেটা জানি, কিন্তু তবুও ওখানে ব্যবস্থা হয়েছে। তো যদি আপনারা চান তো সন্তানদের ওখানে পাঠাবেন, যারা আছে আমাদের সন্তান, ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা একদম আপ টু ক্লাস 10, তারা ওখানে কিন্তু তাদের খাবারের ব্যবস্থা হয়েছে। ঠিক আছে, মঙ্গলবার সকাল 11টার সময়, 11:30টার সময় ওখানে পৌঁছে গেলেই হবে। আচ্ছা, আর হেলথ নিয়ে তো অনেক কথাই হলো, মহারাজ বললেন, আপনারা সেটা মাথায় রাখবেন। আর একটা জিনিস মনে রাখুন, একটা সংস্কৃত কথা আছে, শরীরম মাধ্যম খলু ধর্ম সাধনম। তো শরীর যদি ঠিক না থাকে, শরীর ঠিক না থাকলে পড়াশোনা হবে না, কিচ্ছু হবে না। শরীরটা আগে যত্ন দিতে হবে। আমাদের ডাক্তারবাবুরা আসেন, আপনারা জানেন, এখন নতুন একজন ডাক্তারবাবু আমাদের সাথে এখানে আসবেন। তো ওনার গত মাসেই ওনার আসার কথা ছিল, ওনার বিশেষ ওনার মায়ের শরীর খারাপ হয়ে যাওয়াতে, মা নয় স্ত্রীর শরীর খারাপ হয়ে যাওয়াতে উনি আসতে পারেননি। অতি শীঘ্রই উনি আবার আসবেন। চাটা একটু বন্ধ করতে বলছি। আরে আপনারা চুপ করে বসুন। আচ্ছা, এখন চাটা একটু বন্ধ করুন আপনারা। গার্জেনদের বলছি, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আর একটু 2-4 কথা আছে, হয়ে গেলে আপনাদের ছেড়ে দেওয়া হবে। আর একটা কথা আমাদের শিক্ষক বললেন যে এই টিভি চলছে আর আপনারা বাচ্চাদের বলছেন যে তোরা পড়। মানে একটা কথা আছে, আপনি আচরি ধর্ম অপরে শেখা, নিজেকে আগে আচরণ করতে হবে। হ্যাঁ, একটা গল্প আছে, শুনুন একটা গল্প, আপনাদের বোরিং হয়ে যাচ্ছে একটা গল্প। এক ডাক্তারের কাছে রোগী গেছে, অনেক দূর থেকে এসেছে, এসে বলছে যে ডাক্তারবাবু আমার এত শরীর খারাপ, কি করলে শরীরটা ঠিক হবে? তো ডাক্তার বলছে তুমি আজকে নয়, আবার পরের সপ্তাহে একদিন আসো, সেদিনকে তোমাকে বলে দেবো কি করলে শরীর ঠিক হবে। 1 সপ্তাহ পরে আবার অনেক দূর থেকে আবার এসছে, অনেক কষ্ট করে। তো ডাক্তার কি বললো জানেন? বলছে দেখো তুমি না কাল থেকে আর গুড় খাবে না, গুড় খাবে না, দেখবে শরীর ঠিক হয়ে গেছে। তো সেই পেশেন্টটা ঠিক আছে শুনে বেরিয়ে গেল, আবার এসছে, এসে বলছে ডাক্তারবাবু আপনি যদি অভয় দেন একটা কথা বলবো। বলে বলো। আচ্ছা, আপনি শুধু বললেন গুড় খাবে না, এই কথাটা তো আগের দিনও বলতে পারতেন, এত দূর আমাকে আসতে হলো। হ্যাঁ, আগের দিনও তো বলতে পারতেন, তাহলে এত দূর ছুটে আসতে হতো না, এইটুকু কথার জন্য আবার এত দূর আমাকে আসতে হলো। তখন ডাক্তার কি বলছে? বলছে ভাই দেখো, তোমাকে আগের দিন যদি বলতাম তুমি আমার কথা শুনতে না। কেন? আমার চেম্বারেই 2টো গুড়ের, পাটালি গুড়ের সুন্দর ইয়ে রাখা ছিল। তো তুমি যদি দেখতে যে ডাক্তার গুড় খাচ্ছে আর আমাকে বলছে গুড় খাবে না, তাহলে তুমি আমার কথা শুনতে? এই আজকে দেখো গুড়টা নেই, কিন্তু সরিয়ে দিয়েছি, আজকে বললাম তুমি শুনবে। আপনি আচরি ধর্ম অপরে শেখায়, নিজেকে আগে শিখতে হবে, নিজেকে আগে সচেতন হতে হবে, তারপরে সন্তান। যেখানে আমি দেখেছি মায়েরা সচেতন, সন্তানটা এই ঠিক হবে। হ্যাঁ, আমি একটা দুটো বাচ্চার নামও করতে পারি যে তাদের মায়েরা এত সচেতন বলে তার বাচ্চারা অনেক ভালো পড়াশোনা করছে। আর একটা বিষয় আমি বলে শেষ করব, আমাদের ট্যুর আছে, এবার আমরা বাচ্চাদের আলিপুর চিড়িয়াখানা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো ক্লাস 4, 5, 6 যাবে, 3টা হতে পারে না হতে পারে, আমরা পরে জানাবো। তো ট্যুরটা আছে, আপনাদের আগাম জানিয়ে রাখছি, এই 10-12 দিনের মধ্যেই হবে। হ্যাঁ, তো সেই বিষয়ে একটু প্রস্তুত থাকতে হবে। আর আজকে আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।
শিক্ষক শিক্ষিকাদের অসংখ্য ধন্যবাদ। ওনারা আপনাদের জন্য দেখুন এই সময়টা ওনারা বের করেছেন। আপনারা জানেন সবাই যে আমরা কিন্তু এদের খুব বেশি পারিশ্রমিক দিতে পারি না, খুব সংক্ষিপ্ত হাত খরচ আমরা দিতে পারি। তো ওনারা কিন্তু জাস্ট আপনাদের বাচ্চাদের ভালোবাসে বলে কিন্তু ওনারা আসেন এখানে। হ্যাঁ, সেই জন্য ওনারা যে চেষ্টা করছেন, সেই জন্য আমি সবাইকে অনুরোধ করবো শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা জোরে হাততালি দিন। আর আপনাদের বললো যে এখানে কিন্তু বাচ্চাদের আমরা কিন্তু কি করছি, আমরা এই যে পিয়ারলেস এর কথা বলা হলো, তাদের অর্থ আনুকূল্যে অর্থ সাহায্যে কিন্তু আজকে এই ব্যবস্থা। তো আপনারা চেষ্টা করবেন যতটা বাচ্চাদের খাওয়ানো যায় সেই জিনিস। আচ্ছা, ঠিক আছে, আপনাদের আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যখন আবার কিছু সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনাদের গার্জেনদের বলি একটু যারা আছেন এই আসনগুলো একটু গুছিয়ে রাখলে সুবিধা হয়। আমি শান্তি এবং জয় দিচ্ছি, আপনারা সবাই আমার সাথে জয় দেবেন। জয় শ্রী গুরু মহারাজ জি কি, জয় महामाई की, जय स्वामी जी महाराज जी की, जय स्वामी प्रेमानंद महाराज जी की, जय गंगा माई की, जय श्री श्री सरस्वती माई की। সবাইকে ধন্যবাদ। ছেলেরা কি সবকিছু